2026 সালের মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পেপার রয়েছে তার আমরা আজকে দ্বিতীয় যে অঙ্কের পেজটা রয়েছে পেজ নাম্বার 53, এই পেজের 1-এর দাগ, 2-এর দাগ ও 3-এর দাগের প্রশ্নগুলোর আমরা সমাধান আজকে দেখব। 1, 2 ও 3-এর দাগের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান এই ভিডিওতে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 53 এটা। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন আছে 1-এর দাগের 1, যে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 × 11×10³ জন হলে নিচের চারটি যে অপশান রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে। তো এটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি বলা রয়েছে কি যে কোনো একটি অঞ্চলের বর্তমান পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেওয়া আছে। দেখো বর্তমানে যে সংখ্যাটা সেটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে না বর্তমানে দেওয়া আছে 5000 × 11/10³ এতজন পরিযায়ী শ্রমিক রয়েছে বর্তমানে। তাহলে প্রথম অপশান যেটা রয়েছে যে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিক সংখ্যা হবে 5000। তখন যেহেতু বলছে কি যে প্রতি বছর নির্দিষ্ট হারে পরিযায়ী শ্রমিক সংখ্যা বাড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, 3 বছর পরে ওই অঞ্চলে পরিযায়ী শ্রমিক সংখ্যা 5000-এর থেকে নিশ্চয়ই আরও বাড়বে। যদি আমরা এটাকে সরল করে দেখি এটা কীরকম দাঁড়াচ্ছে, বর্তমানে যে সংখ্যাটা 5000 × 11×10কে লিখতে পারি 1 + 1/10 তার হোল কিউব, অর্থাৎ 5000 ইন্টু কত হচ্ছে 1 + 10/100, 1/10কে আমরা লিখতে পারি 10/100। তো এই যে যেটা দাঁড়ালো এই আকারটাকে, এটাকে যদি আমরা সূত্রের সঙ্গে তুলনা করি, সূত্রটা আমরা কি দেখেছিলাম যে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে P বলতে কি, P বলতে হচ্ছে 5000, আর R বলতে কত না R বলতে এখানে কত দাঁড়াচ্ছে না 10%, অর্থাৎ প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়। যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে তো প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়। তাহলে জনসংখ্যা যেহেতু 10% হারে বৃদ্ধি পায় তাহলে 3 বছর পরে জনসংখ্যা কি হবে, আরও বেড়ে যাওয়ার কথা, সুতরাং সেটা 5000 জন হবে না। তো এ অপশানটা সঠিক নয়। বি অপশানে কি বলা রয়েছে যে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিক সংখ্যা অপরিবর্তিত থাকবে। যেহেতু এটাও ভুল অপশান দেওয়া রয়েছে, কেন অপরিবর্তিত থাকবে, কারণ জনসংখ্যা তো প্রতি বছর বাড়ছে, সুতরাং একই থাকার কথা নয়। অপরিবর্তিত থাকবে মানে ওরা বলছে যে একই থাকবে, তো একই তো থাকবে না, কারণ প্রতি বছর জনসংখ্যা বাড়ছে। তাহলে অপশান বিটাও হচ্ছে ভুল, কারণ জনসংখ্যা প্রতি বছর চেঞ্জ হবে। অপশান সি দেখো সঠিক উত্তর দাঁড়াবে, কারণ এখানে বলা আছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাবে। আর এখানে আমরা যেটা সাজিয়েছি প্রশ্নটাকে সেটাও ঠিক একই রকম দাঁড়াচ্ছে যে প্রতি বছর জনসংখ্যা, দেখো এখানে প্লাস রয়েছে আর 10-এর 100 মানে আর এর যে মান সেটা দাঁড়াচ্ছে 10%। তাহলে এখানে সঠিক যে অপশানটা দাঁড়াবে, সঠিক উত্তরটা যেটা হবে যে অপশান সি, কারণ প্রতি বছর জনসংখ্যা এখানে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। অপশান ডি ভুল আছে, কারণ এখানে বলে আছে প্রতি বছর জনসংখ্যা 11% হারে হ্রাস পায়, তো এটা হ্রাস পাচ্ছে না, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এটা ছিল প্রথম প্রশ্নটা। দ্বিতীয় দেখো 1-এর দাগের 2-এ দেওয়া আছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের প্রশ্ন আছে। ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সত্য বলেছে, কোনটি সত্য নয় বলা আছে রয়েছে। অর্থাৎ এই 4টে অপশানের মধ্যে একটা অপশান ভুল, বাকি 3টে ঠিক। তো আমাদেরকে ভুলটা বাছতে হবে, কোনটা সত্য নয় বলেছে। তো সত্য নয় কোনটা সেটা জানার জন্য দেখো এই যে প্রশ্নটা 4টে যে অপশান রয়েছে এই 4টে অপশানকে আলাদা আলাদা করে যদি আমরা বাম পক্ষ আর ডান পক্ষ মেলাতে যাই তো সেটা অনেকটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই যে অপশান যেগুলো রয়েছে, এই যে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানই অনেকটা বড় ক্যালকুলেশনের অঙ্কের মতো। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, মান বসিয়ে, একটা উপায় হচ্ছে যে মান বসিয়ে চেক করা, আর একটা উপায় হচ্ছে যে বাম পক্ষ আর ডান পক্ষতে আমরা যদি পাওয়ারগুলোকে চেক করি তো সেক্ষেত্রেও পাওয়ার চেক করে মিলিয়ে দেখা যেতে পারে যে কোন অপশানটা এখানে ঠিক আর কোনটা ভুল।
তো পাওয়ার চেক করে যদি মেলাতে যাই সেটাও হচ্ছে কিছুটা সময়ের ব্যাপার রয়েছে। তো সবথেকে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা ABCD এই যে বলে রয়েছে ABCD ক্রমিক সমানুপাতি, 4টে সংখ্যা ABCD ক্রমিক সমানুপাতি বলা আছে। তাহলে আমরা কি করতে পারি না, ABCD যেহেতু ক্রমিক সমানুপাতি, তো আমরা ABCDর একটা মান ধরে নিতে পারি। কীরকম মান না, এমন মান ধরবো যাতে করে ক্যালকুলেশনটা সবথেকে ইজি হয়। তো এক্ষেত্রে আমরা B আর CD এই 4টে সংখ্যাকেই কত ধরে নিলাম, 1 ধরে নিলাম। কেন 1 ধরে নিলাম, যদি আমরা ধরে নিই যে A এর মান 1, B এর মানও 1, Cও 1 আর Dও যদি 1 হয়, তো এই যে 4টে সংখ্যা রয়েছে 1, এরা প্রত্যেকেই কী হবে, ক্রমিক সমানুপাতি হবে। তো এবার কি করতে হবে যে এই 4টে অপশানে ABCDর জায়গায় 1 বসিয়ে দেখতে হবে কোন অপশানটা সঠিক দাঁড়াচ্ছে। যদি আমরা অপশান A চেক করে দেখি, তো অপশান এতে দেখো বাম পক্ষেতে যদি আমরা ABCD এই 4টে জায়গায় যদি আমরা 1 বসাই অপশান এতে, তো সেক্ষেত্রে বাম পক্ষটা কত দাঁড়াচ্ছে না, বাম পক্ষটা দাঁড়াচ্ছে 0 দাঁড়াচ্ছে বাম পক্ষটা। আর ডান পক্ষ কত দাঁড়াচ্ছে, ডান পক্ষটাও দাঁড়াচ্ছে দেখো 0। তো অপশান এ হচ্ছে সঠিক। অপশান বিতে যদি আমরা ABCDর জায়গায় 1 বসাই, তো অপশান বিতে কী হচ্ছে না, অপশান বিতেও একই জিনিস দাঁড়াচ্ছে, বাম পক্ষটা হচ্ছে 0 আর ডান পক্ষতেও দাঁড়াচ্ছে 0। তাহলে বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান হচ্ছে, মানে এটাও সত্য। সিতে যদি দেখো, যদি আমরা ABCDতে হচ্ছে মান বসাই, তো অপশান এ দাঁড়াচ্ছে কত না, অপশান এতে হচ্ছে মান দাঁড়াচ্ছে না 6। ঠিক আছে, কারণ প্রত্যেকটা মান 1 1 করে 2 2 করে হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 6 নয়, এটা হচ্ছে 8 হচ্ছে অপশান সি এর বাম পক্ষটা। আর ডান পক্ষটা দেখো কত দাঁড়াচ্ছে না, ডান পক্ষটাতে দাঁড়াচ্ছে 3। তাহলে 8 সমান 3, তার মানে এই যে অপশানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে। আর অপশান ডি একবারে দেখে নেবো, অপশান ডিতেও দেখো বাম পক্ষটা কত দাঁড়াচ্ছে না, বাম পক্ষটা দাঁড়াচ্ছে, আমরা যদি ABCDর মান 1 বসাই, তো বাম পক্ষের মান হচ্ছে যে 3 ইন্টু 3 মানে 9 দাঁড়াচ্ছে, আর ডান পক্ষতেও দাঁড়াচ্ছে 3 এর স্কোয়ার মানে 9। তাহলে অপশান ডিও হচ্ছে সঠিক। তো বলেছে কোনটা সত্য নয়, তাহলে কোনটা সত্য নয় মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে ভুল। তো উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন দেখো 3-এর দাগ, সাদৃশ্যতা অধ্যায়ের প্রশ্ন, জ্যামিতি থেকে দেওয়া আছে। বলা রয়েছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়। তো সদৃশ্য কিন্তু সর্বসম নয় এর মানে কীরকম, সদৃশ্য মানে একই রকমের দেখতে হওয়া, আর সর্বসম মানে পুরোপুরি সমান। যেমন ধরো আমি যদি বলি যে এটা একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ হয়তো ধরলাম R1, আর একটা বড় বৃত্ত আঁকলাম, এই বড় বৃত্তের ব্যাসার্ধটাকে আমি ধরে নিলাম R2। ঠিক আছে, তো এই যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পর সদৃশ্য। কেন পরস্পর সদৃশ্য, কারণ এই দুটো বৃত্তকে দেখতে একই রকমের। এরা কিন্তু সর্বসম নয়, সর্বসম এই কারণে নয় কারণ এদের ব্যাসার্ধ আলাদা। তো সদৃশ্য মানে একই রকমের দেখতে হবে, আর সর্বসম মানে সব কিছুই সমান হয়ে যাবে। তো সদৃশ্য হলে কি হয়, সদৃশ্য হলে এদের কি হয় না, আকৃতি একই হয়। সদৃশ্য যদি হয়, দুটো ত্রিভুজ হোক বা দুটো বৃত্ত হোক বা যে কোনো দুটো জ্যামিতিক চিত্র যদি সদৃশ্য হয়, তাহলে তাদের কি একই হয় না, তাদের আকৃতি একই হয়, কিন্তু আকারগুলো আলাদা হয়। আকার আলাদা কেন হয়, কারণ এখানে যেমনটা দেওয়া আছে দুটো বৃত্তের আকার আলাদা আলাদা, একটা ছোট একটা বড় আকারের, তাহলে আকার আলাদা হয়। তাহলে সদৃশ্য যদি হয় তো সেক্ষেত্রে আকৃতি একই, আকার আলাদা হতে পারে যদি সদৃশ্য হয় এবং সর্বসম না হয়, যেটা এখানে প্রশ্নে বলা আছে সদৃশ্য কিন্তু সর্বসম নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে, যে এদের আকৃতি একই কিন্তু আকার আলাদা, মানে উত্তরটা হবে কি, যে এখানে সঠিক উত্তর হবে অপশান সিতে যেটা বলা রয়েছে, যে ত্রিভুজ দুটির আকৃতি একই কিন্তু আকার আলাদা। তো পরের প্রশ্নের যাব, দেখো কি দেওয়া রয়েছে এখানের যে প্রশ্নটা রয়েছে, যে ক্যাপিটাল আর একক বহির্ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তো একটা বাটির অর্থাৎ গোলক চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া রয়েছে, যে একটি অর্ধগোলাকার বাটি রয়েছে, তার বলা রয়েছে বহির ব্যাসার্ধ মানে বাইরের দিকের যে ব্যাসার্ধ সেটা রয়েছে ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধ দেওয়া রয়েছে স্মল আর। তাহলে বলতে হবে এই যে বাটিটি রয়েছে অর্ধবৃত্তাকার বা অর্ধগোলাকৃতি, এই বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তো এই সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য দেখো আমরা যদি দেখি যে বাইরের যে তলটা রয়েছে,
বাইরের তলের যদি আমরা ক্ষেত্রফল দেখি, বাইরের তলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। 2 পাই ক্যাপিটাল আর কেন হবে? কারণ এটা বাইরের দিকের যে বহির্ব্যাসার্ধ সেটা ক্যাপিটাল আর বলা রয়েছে। একইভাবে যদি ভেতরের যে তলটা রয়েছে, ভেতরের তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, ভেতরের তল মানে এই ভেতরের যে অর্ধবৃত্তাকার তল রয়েছে তার ক্ষেত্রফল হবে 2 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। কারণ ভেতরে অর্ধবৃত্তাকার যে বাটিটা রয়েছে এর ভেতরের ব্যাসার্ধ কত দেওয়া আছে? স্মল আর দেওয়া আছে, তো সেটা হবে 2 পাই স্মল আর স্কোয়ার। আর একটা যেটা অংশ রয়েছে সেটা হচ্ছে এই যে রিং আকৃতির যে অংশটা রয়েছে বাটির চারপাশে, এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল যোগ করতে হবে। এটাকে আমরা বলতে পারি যে বৃত্তাকার যে রিং রয়েছে তার ক্ষেত্রফল কত হবে না, তার ক্ষেত্রফল দেখো এই পুরো যে বড় বৃত্তটা রয়েছে, বড় বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কোয়ার। তার থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা এই যে ভেতরের অংশটা এটাকে বাদ দিয়ে দিতে হবে, পাই স্মল আর স্কোয়ার। তো এই যে তিনটে ক্ষেত্রফল বেরালো, ভেতরের বাইরের আর হচ্ছে বৃত্তাকার রিং, এই তিনটেকে যোগ করলে আমরা বাটির সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। তাহলে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে তিনটে ক্ষেত্রফল পেলাম এগুলোকে যোগ করলে কত পাবো? 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার যুক্ত 2 পাই স্মল আর স্কোয়ার যুক্ত পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। তো এখান থেকে যেটা পাবো 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে, এই দুটো মিলে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর 2 পাই স্মল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার থেকে পাবো পাই স্মল আর স্কোয়ার একটা পড়ে থাকবে। তাহলে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার যুক্ত পাই স্মল আর স্কোয়ার মানে আমাদের হচ্ছে সঠিক উত্তর দাঁড়াবে অপশান বি। 5 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে দেওয়া রয়েছে কোণের পরিমাপ কি হবে। তো ধরো কোনো একটা কোণ দেওয়া রয়েছে, বলেছে কোনো কোণের একটি রশ্মি, ধরে নিলাম এই যে রশ্মিটা, দুটো রশ্মি যদি ধরি তার মধ্যে এই যে রশ্মিটা, ধরো এটা নাম দিলাম ও, এটা এ আর এটা বি। ও এ একটি রশ্মি, ও বি একটি রশ্মি। এবার এই ও এ রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে বলেছে, ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে এইভাবে যদি আবর্তন করে একটা সম্পূর্ণ পাক ঘুরে এসে যদি আবার আগের অবস্থানে ফিরে আসে তাহলে বলেছে কোণ কি হবে। তো ত্রিকোণমিতিতে আমরা জানি যে যদি কোনো কোণকে ঘড়ির কাঁটার দিকে মাপা হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সাইন হয়, মানে ঘড়ির কাঁটার দিকে যদি মাপা হয় কোনো কোণের মাপ, ঘড়ির কাঁটার দিকে মাপলে সেটার উত্তর ধরা হয় নেগেটিভ সাইনে। আর যদি আমরা কোনো কোণের মাপ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি মাপা হয় তো সেক্ষেত্রে কোণের যে মানটা সেটাকে ধরা হয় পজিটিভ ধরা হয়। এক্ষেত্রে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে একটা পূর্ণ আবর্তন, সেক্ষেত্রে কি হবে না কোণের মান কত হবে না কি পরিবর্তন হবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে তাহলে মাইনাস চিহ্ন হবে, আর পুরো একবার ঘুরেছে মানে কত ডিগ্রি হবে, তো 360 ডিগ্রি হবে, অর্থাৎ মাইনাস 360 ডিগ্রি পরিবর্তন আসবে। তো 360 ডিগ্রি কী হবে, কমে যাবে। অপশান সি যেটা আছে 360 ডিগ্রি কমে যাবে এই কারণ এখানে মাইনাস চিহ্ন যেহেতু চলে আসছে ওই জন্য উত্তরটা হবে অপশান সি, 360 ডিগ্রি কমে যাবে। দেখো 6 প্রশ্ন আছে যে গড় বা রাশিবিজ্ঞান চ্যাপ্টারের, যে কোনো একটি শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার দেওয়া আছে। প্রথম 15 জনের গড় বয়স কত দেওয়া রয়েছে, x1 বার। তাহলে বলতে পারি প্রথম 15 জনের মোট বয়স কত হবে, 15 ইন্টু x1 বার, এত বছর। একইভাবে বলা রয়েছে যে পরবর্তী 20 জনের কত বয়সের গড়, পরবর্তী 20 জনের বয়সের গড় কত দেওয়া রয়েছে, যে x2 বার। তাহলে এখান থেকে বলা যাবে যে পরবর্তী 20 জনের মোট বয়স বা বয়সের সমষ্টি কত হবে, 20x2 বার বছর। এখান থেকে প্রশ্নে বলা রয়েছে যে ওই 35 জনের গড় বয়স কত হবে। মোট যে 35 জন, এখানে 15 জন আর এখানে 20 জন, মোট 35 জনের গড় বয়স কত হবে। তাহলে 35 জনের গড় বয়স
কত হবে না, ওই 35 জনের মোট বয়স যোগ করতে হবে। প্রথমে ছিল 15x1 বার, যুক্ত শেষে মোট বয়স কত পেলাম না 20x2 বার। এইটাকে ভাগ করে দিতে হবে টোটাল 35 জন দিয়ে। টোটাল 35 জন মানে প্রথমে 15 জন আর শেষে ছিল কত 20 জন। তাহলে এই যে উত্তরটা পাবো এটাই হবে 35 জনের মানে বয়সের গড় এত বছর। অর্থাৎ অপশান কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হবে সি অপশানে, যে 15x1 বার যুক্ত 20x2 বার ডিভাইডেড বাই 15 প্লাস 20। নেক্সট 2-এর দাগের 1-এরটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? দেখো কী দেওয়া রয়েছে যে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার দেওয়া আছে। আনুপাতিক ভাগহার মানে কি? দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার বলা রয়েছে 2/7। আনুপাতিক ভাগহার এই কথাটার মানে কি, যে টোটাল যদি মোট 7 ভাগ টাকা হয় তার মধ্যে দীপক দিয়েছে কত না 2 ভাগ টাকা। এটাই হচ্ছে এই আনুপাতিক ভাগহার কথার অর্থ। মোট যদি 7 ভাগ টাকা থাকে দীপক এবং সাব্বা মিলে, তার মধ্যে দীপক দিয়েছে 2 ভাগ। এই আনুপাতিক ভাগহার কথার অর্থ এটি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো সাব্বা ও দীপকের মূলধনের অনুপাত দেখো কত হবে। মূলধনের অনুপাত, সাব্বা ও দীপকের মূলধনের অনুপাত কত এখান থেকে বলতে পারবো। মোট 7 ভাগ টাকার মধ্যে দীপক দিয়েছে দীপক দিয়েছে মোট 7 ভাগের মধ্যে 2 ভাগ টাকা। তাহলে দীপক দিয়েছে 2 ভাগ টাকা, তাহলে বাকি যে রইল 5 ভাগ টাকা। 7 ভাগের মধ্যে দীপক দিয়েছে 2 ভাগ, তাহলে বাকি রইল কত 5 ভাগ, সেটাকে দেবে সাব্বা। তাহলে সাব্বা আর দীপকের মূলধনের অনুপাত দাঁড়াচ্ছে 5:2। এখান থেকে বলতে হবে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ। তো দীপকের মূলধন দেখো 2 আর সাব্বার মূলধন কত 5 ভাগ। তাহলে এখান থেকে বলতে পারবো কি, যে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ হবে না, দীপকের মূলধন 2 ভাগ, তাহলে সাব্বার মূলধন কত ছিল 5। তাহলে 5কে কত গুণ করলে 2 উত্তর আসবে না, 5কে যদি আমরা 2/5 দিয়ে গুণ করি তাহলে উত্তর চলে আসবে 2। তাহলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত হবে 2/5 গুণ, এটি হবে উত্তর। তো এখানে আমাদের উত্তর দাঁড়াবে 2/5। পরবর্তী যে আছে শূন্যস্থান পূরণের অঙ্ক, দুটো চলরাশি দেওয়া আছে এক্স আর ওয়াই, তাদের মান একটা দেওয়া রয়েছে টেবিল আকারে। 4টে মান দেওয়া রয়েছে 5, এক্সের মান 5, 4, 25 এবং 8। ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 10, এটা 12.5, তারপরে 2 আর 6.25। বলতে হবে এক্স এবং ওয়াই কী ভেদে রয়েছে। তো দেখো এখান থেকে একটা আনুমানিকভাবে যেটা দেখা যাচ্ছে, এক্সের মান যখন দেখো 5 থেকে কমেছে, এক্সের মান যখন কমে গেছে তখন ওয়াইয়ের মান কি হয়েছে দেখো বেড়েছে, 10 থেকে 12 ওয়াইয়ের মান বেড়েছে। আবার দেখো এক্সের মান কি হয়েছে 4 থেকে 25, মানে কি হয়ে গেছে এক্সের মান বেড়েছে, তখন ওয়াইয়ের মান কি হলো না 12.5 থেকে 2 হয়ে গেছে, তাহলে ওয়াইয়ের মান হলো কি কমে গেছে। এক্সের মান আবার দেখো 25 থেকে 8 মানে কমে গেছে, যখন ওয়াইয়ের মান আবার 2 থেকে বেড়ে 6.25 হয়ে গেছে, তাহলে এক্সের মান যখন 25 থেকে 8 মানে কমলো, তখন ওয়াইয়ের মান কি হলো বাড়লো। তাহলে দেখো দেখা যাচ্ছে কি যে এক্সের মান কমলে ওয়াইয়ের মান বাড়ছে, এক্স বাড়লে ওয়াই কমছে, আবার যখন এক্স কমেছে তখন ওয়াই বাড়ছে। তার মানে এক্স আর ওয়াই কী ভেদে আছে, এক্স ও ওয়াই হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। এখান থেকে বলতে পারবো যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। নেক্সট 2-এর দাগের 3-এর বলা রয়েছে যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি কি। তো এটার উত্তর কি হবে, দেখো ধরো ABCD একটা চতুর্ভুজ রয়েছে, এইরকম ABCD। এই চতুর্ভুজের 4টি যে কোণ রয়েছে, এ কোণ, বি কোণ আর সি কোণ, ডি কোণ, এই 4টি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলো, মানে এখানে আঁকা রয়েছে এ কোণের এই যে অন্তঃসমদ্বিখণ্ডক, এটা বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, একইভাবে সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এই লাইনটা, আর এটা ডি কোণের। তো এরা 4জন মিলিত হয়ে দেখো একটা নতুন চতুর্ভুজ গঠন করেছে PQRS। প্রশ্নে বলতে হবে এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ, এর মধ্যে কি আলাদা
বৈশিষ্ট্য রয়েছে। তো এই যে উত্তরটা হবে যে কোনো চতুর্ভুজের 4টি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। সেটি একটি কী হবে না বৃত্তস্থ চতুর্ভুজ হবে। অর্থাৎ PQRS হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা আলাদা উপপাদ্যর প্রমাণ রয়েছে, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টারের থেকে প্রশ্ন দিয়েছে, এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা আলাদা একটা প্রশ্ন রয়েছে, প্রমাণ রয়েছে এটা আলাদা করে, ঠিক আছে। পরের দেখো 4এরটা 2-এর দাগে 4 একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, আয়তক্ষেত্রাকার টুকরো মানে ধরে নাও এটা একটা আয়তক্ষেত্রাকার টুকরো, তো এর যে দৈর্ঘ্য মানে ধরে নাও এই লাইনটা এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলেছে যে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি কি। তাহলে এই লাইনটাকে অক্ষ করে অর্থাৎ এইটাকে ফিক্সড রেখে বাকি পোর্শনটাকে এইভাবে একবার পূর্ণ আবর্তন করে ঘুরিয়ে দিলে যে ধরনের ছবিটা তৈরি হবে ঘনবস্তু তৈরি হবে সেটা কী রকম না, ঘনবস্তুটা দেখো কীরকম তৈরি হবে, এই রকম একটা ঘনবস্তু তৈরি হবে, এই রকমের একটা ঘনবস্তু তৈরি হবে, ঠিক আছে। তো এই যে ঘনবস্তুটা এটার নাম কি, এটাকে আমরা বলি কি না এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে কি ঘনবস্তু তৈরি হবে না, যে ঘনবস্তুটা তৈরি হবে সেটি হলো একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হবে। বলা রয়েছে পরের প্রশ্ন 2-এর দাগের 5 একটি সমকোণী ত্রিভুজের কোণ একটি সূক্ষ্ম কোণের একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি হলো ড্যাশ অনুপাত। তো দেখো কোসাইন মানে আমরা জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা ধরি, ধরো এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা ধরে নিই, তো কস থিটা, কোসাইন বলতে কস থিটা মানে কি হয় না ভূমি বাই অতিভুজ, আমরা জানি কস থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ। তো এই যে অনুপাতটা ভূমি বাই অতিভুজ বলা রয়েছে, এই অনুপাতটা হলো এক ধরনের ড্যাশ অনুপাত। কি অনুপাত না ভূমি বলতে এই লাইনটা ভূমি আর অতিভুজ হচ্ছে এই লাইনটা। আমরা জানি যে ভূমি অতিভুজ সবসময় সবথেকে বড় হয়, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদাই বড় হয় এই বাকি দুটো বাহুর থেকে, ভূমির থেকেও বড় লম্বর থেকেও বড়। তাহলে অতিভুজ যেহেতু বড় আর ভূমি যেহেতু ছোট, তাহলে এই যে উত্তরটা উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকলে এই যে অনুপাতটা এর মানটা কীরকম আসবে না, এর মান আসবে 1-এর থেকে ছোট উত্তর আসবে। যেহেতু নিচে বড় সংখ্যা আছে উপরে ছোট সংখ্যা, তাহলে এই অনুপাতটার উত্তর কত আসবে 1-এর থেকে ছোট আসবে। 1-এর থেকে ছোট মানে সেই অনুপাতকে কি অনুপাত বলে না, অনুপাতকে বলে তখন লঘু অনুপাত বলা হয়। যদি কোনো অনুপাতের মান 1-এর থেকে ছোট হয় তো সেক্ষেত্রে সেই অনুপাতকে বলে লঘু অনুপাত। তাহলে এর উত্তর কি হবে না অনুপাতটি হলো একটি ড্যাশ অনুপাত, তো উত্তর হবে লঘু অনুপাত। বলেছে একটি পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে। তো রাশিবিজ্ঞানের প্রশ্ন এটা। তাহলে 5 জন লোক তারা কত স্কোর করেছে না 5 জন লোক তারা 7 স্কোর করেছে। তাহলে 5 জন লোকের স্কোর 7, 4 জন লোক বলেছে তারা 15 স্কোর করেছে, 2 জন করেছে কত স্কোর না 10 স্কোর, এবং বলেছে এবং 11 স্কোর করেছে 2 জন, মানে 11 স্কোর করেছে কতজন 2 জন। তাহলে বলেছে খেলায় স্কোরের সংখ্যাগুরু মান, স্কোরের সংখ্যাগুরু মান মানে এই যে স্কোরগুলো লেখা আছে এদের সংখ্যাগুরু মান কোনটা হবে, সংখ্যাগুরু মান কোনটা হবে মানে যে এখানে কোন স্কোরটা সবথেকে বেশি বার আছে। তো 7 স্কোরটা কতজন করেছে 5 জন, আর 15 স্কোর করেছে 4 জন, 10 স্কোর করেছে 2 জন, 11 স্কোরও করেছে 2 জন। তো সবথেকে বেশি স্কোরেদের মধ্যে সংখ্যাগুরু মান কোনটা দাঁড়াচ্ছে না স্কোরেদের মধ্যে সংখ্যাগুরু মান দাঁড়াচ্ছে 7, কারণ 7 স্কোরটা সবথেকে বেশি জন করেছে, 7 স্কোরটা করেছে 5 জন, বাকি সব স্কোরগুলোই কেউ করেছে 4 জন করেছে, 2 জন করেছে আর এখানেও 2 জন করেছে। তো স্কোরেদের সংখ্যাগুরু মান হবে হচ্ছে কত না 7, কারণ 7 স্কোরটা সবথেকে বেশি বার রয়েছে। সত্য মিথ্যা এটা 3-এর দাগে বলেছে কোনো টাকার 1 দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%। এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে টেস্ট পেপারে 3-এর দাগের 1-এর প্রশ্নটা, মানে 53 পেজের যে অঙ্কের পেজগুলো রয়েছে, তো এই 1-এর দাগের প্রশ্নটা ভুল ছাপানো রয়েছে, যে ছাপানো ভুল রয়েছে। কারণ এখানে কি না কোনো টাকার
বলেছে একদিনের সুদ, এখানে কোনো টাকার মানে এখানে আসল দেওয়া নেই। আচ্ছা, একদিনের সুদ কত পয়সা হলে, মানে সুদ দেওয়া নেই, তো সেখান থেকে বলেছে সুদের হার 10%। যেহেতু আমাদের কাছে আসল এবং সুদ কোনোটাই, এই দুটো তথ্যই হচ্ছে প্রশ্নে দেওয়া নেই, তো এক্ষেত্রে শুধুমাত্র সময় দেওয়া আছে একদিন, সেক্ষেত্রে কি করে সুদের হার আমরা বলতে পারবো 10%? নির্ণয় করা সম্ভব নয়। তো এখানে প্রশ্নে ছাপানোর কিছু একটা ভুল রয়েছে। 3 দাগের একটা ভুল প্রশ্ন রয়েছে, ওখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি ছাপানোর ভুল, হয়তো অন্য কিছু ছিল, ওটা প্রিন্টিংয়ের কোনো সমস্যা আছে ওখানে। 3 দাগের 2 বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। তো দেখো, একটা জিনিস এখানে জানার রয়েছে যে কোনো যদি দ্বিঘাত সমীকরণ থাকে, কোনো দ্বিঘাত সমীকরণের আমরা জানি যে দুটো বীজ থাকে। দ্বিঘাত সমীকরণের সবসময় এক্সের মান কটা আমরা পাই? দুটো বীজ। তো এই যে দুটো বীজের মধ্যে কি হবে না, হয় দুটো বীজই বাস্তব হবে, দুটি বীজই বাস্তব হতে পারে, আর যদি এরা বাস্তব না হয় তো সেক্ষেত্রে দুটি বীজই অবাস্তব হবে। একটা বাস্তব আর একটা অবাস্তব হওয়া সম্ভব নয়, হয় দুটো বীজ বাস্তব অথবা দুটি বীজ অবাস্তব হবে, একটি বাস্তব একটি অবাস্তব হওয়া সম্ভব নয়। তো এক্ষেত্রে 3 দাগের 2 যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে মিথ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে মিথ্যা। পরের দাগ 3 দাগে 3 বলেছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো বলেছে, আমরা জানি, দেখো এখানে একটা জিনিস বোঝার কি, যে অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি কত হয় না, এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় এক সমকোণ, মানে 90 ডিগ্রি হয়। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে কি, যে ধরো আমি যদি এইরকম একটা ছোট আকারের অর্ধবৃত্ত আঁকলাম, আর এখানে আরেকটা অর্ধবৃত্ত আঁকলাম একটু বড় আকৃতির, তো এদের ক্ষেত্রে কি হচ্ছে না, এইখানেও যদি আমি দেখি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই বৃত্তটার ক্ষেত্রেও অর্ধবৃত্তস্থ কোণ হবে 90 ডিগ্রি। তো দুজনেরই অর্ধবৃত্তস্থ কোণের মান, দেখো প্রশ্নে কি বলেছে, অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে, এক্ষেত্রে দুজনেরই অর্ধবৃত্তস্থ কোণের মান সমান, কিন্তু বৃত্তগুলো সর্বসম কিন্তু এখানে নয়। প্রশ্নে যেটা বলেছে সর্বসম হবে, সর্বসম নয়। কেন সর্বসম নয়? কারণ বৃত্তগুলো তো আকার আলাদা, ঠিক আছে, আকৃতি একই, আকার আলাদা, তো এরা সদৃশ্য হবে, যেটা প্রথম একটা প্রশ্নে করলাম, সদৃশ্য হবে, এদেরকে দেখতে একই রকম, কিন্তু এরা সর্বসম নয়, কারণ এদের প্রত্যেকের ব্যাসার্ধ আলাদা আলাদা, তো এরা সর্বসম নয়। সুতরাং সর্বসম হবে বলা এটা কোনো নির্দিষ্ট সিওরিটি নেই। তো এক্ষেত্রেও এই যে প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে এটা মিথ্যে বক্তব্য দেওয়া রয়েছে, মিথ্যে হবে এটা। 3 দাগের 4 যেটা আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর, যে লম্ববৃত্তাকার ছবি, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর যদি দেখি যে এই রকম হয় দেখতে, লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলো শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু মানে এই বিন্দুটা থেকে বৃত্তাকার ভূমি মানে এই যে ভূমিটা রয়েছে, এখানে বলেছে লম্ব অঙ্কন করা হলে তা ভূমিটিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না। যে কোনো বিন্দুতে স্পর্শ করবে না, এটা একমাত্র একটা পার্টিকুলার ফিক্সড বিন্দুতেই স্পর্শ করবে, সেটা হচ্ছে এই যে ভূমি আছে, এই ভূমি বৃত্তাকার ভূমির একদম কেন্দ্রে এসে স্পর্শ করবে, যে কোনো বিন্দুতে স্পর্শ করবে না। তো এটাও হচ্ছে মিথ্যে বলা রয়েছে, যে কোনো বিন্দুতে নয়, সবসময় বৃত্তাকার ভূমির কেন্দ্রে স্পর্শ করবে। পরেরটা দেখো কি আছে, দেওয়া রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে, ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে, এই সূক্ষ্মকোণটাকে নাম দিলাম থিটা, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বলেছে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য, মানে লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে বড় আর ভূমিটা হচ্ছে ছোট। ধরে নিলাম আমি এটা হচ্ছে, এটা তো লম্ব, থিটার সাপেক্ষে এটা লম্ব, আর এইটা নিচেরটা হচ্ছে ভূমি। তো প্রশ্নে বলা আছে লম্ব সেটা ভূমির থেকে বড়, তো লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমি হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। তো থিটার মান 30 ডিগ্রি হতে পারে না, কেন বলেছে 30 ডিগ্রি হতে পারে না? দেখো, যদি থিটা 30 ডিগ্রি হয়, ধরো আমি ধরে নিলাম যে এই যে থিটা, এটার মান যদি 30 ডিগ্রি সাপোজ হয়, তো 30 ডিগ্রি হলে কি হবে, ধরো নিলাম যে ট্যান থিটা, সেক্ষেত্রে কত হবে না, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, তো 1/√3 হবে।
এখন 1/√3 এর যে মান 1/√3, দেখো উপরে 1 বড়, নিচে √3 হচ্ছে, উপরে 1 ছোট, √3 বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। তো এর যে উত্তরটা, এটা একের থেকে ছোট উত্তর আসবে, একের থেকে ছোট, তো একের থেকে ছোট উত্তর আসবে। আর ট্যান থিটা দেখো কত হয় না, ট্যান থিটা হয় আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্বের মান বলা আছে বড়, ভূমি ছোট, তো লম্ব যেহেতু বড়, ভূমি যেহেতু ছোট, তাহলে ট্যান থিটার মান কত আসা দরকার, একের থেকে বড় আসা দরকার, কিন্তু আসছে অ্যাকচুয়ালি কত 1/√3, মানে একের থেকে ছোট। অর্থাৎ কেন হচ্ছে এই গণ্ডগোলটা, কারণ আমরা থিটাকে কত ধরেছি, 30 ডিগ্রি ধরেছি, অর্থাৎ থিটা এখানে 30 ডিগ্রি হওয়া সম্ভব নয়। যদি লম্ব বড় হয় আর ভূমি ছোট হয় তো থিটা 30 ডিগ্রি হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ থিটা 30 ডিগ্রি হলেই এই দুটোর মধ্যে অমিল ঘটছে। একদিকে দেখা যাচ্ছে ট্যান থিটা একের থেকে বড়, আর মানের দিক থেকে দেখা যাচ্ছে ট্যান থিটার মান একের থেকে ছোট, তো থিটা এক্ষেত্রে 30 ডিগ্রি হওয়া সম্ভব নয়। অঙ্কেও বলেছে থিটা 30 ডিগ্রি হতে পারে না, তো এটা সত্য বলা রয়েছে যে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। পরবর্তী যেটা লাস্ট প্রশ্ন রয়েছে, যে রাশিবিজ্ঞানে ক্ষেত্রে সামেসাম FI সমান হচ্ছে n। তো এটা সঠিক বক্তব্য দেওয়া আছে যে সামেসাম FI মানে পরিসংখ্যা যেগুলো দেওয়া থাকে সেগুলোর আমরা টোটাল যোগফলকে সবসময় কী দিয়ে রাখি, n সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। তো এগুলো ছিল 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগের প্রশ্ন। আর পেজ নাম্বার দেখো 53, 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগের প্রশ্ন। এরপরে যে ভিডিওটা থাকবে সেটাতে আমরা আলোচনা করব এইটারই 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে আমরা পরের ভিডিওটাতে আলোচনা করব।